আজ আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেই বিষয়টি একটি খুবই পরিচিত একটি বিষয়, বা আমাদের কাছে এটা একটি পরিচিত শব্দ। সেটা হচ্ছে পিত্তথলির পাথর, যেটাকে গল ব্লাডার স্টোন বা গল স্টোন বলে। এটাকে মেডিকেল ভাষায় কোলিলিথিয়াসিস বলা হয়। আমরা সাধারণত দেখি যে যে পাথর যে জিনিসটা, এটা দেখা যাচ্ছে যে পাহাড় পর্বত বা রাস্তাঘাটে দেখা যায়, কিন্তু পিত্তথলিতেও যে পাথর হতে পারে এটা আমরা মেডিকেল শাস্ত্রে বা আমার রোগীদের ভিতরে এটা আমরা দেখে থাকি। আমি গল ব্লাডার বা পিত্তথলির পাথর আলোচনার শুরুতে যেটা বলতে চাই যে পিত্তথলিটা আসলে কি, এই বিষয়টা আমাদের একটু জানা দরকার। পিত্তথলিটা মূলত হচ্ছে একটি থলি যার মধ্যে পিত্তরস থাকে। এটার অবস্থান হচ্ছে আমাদের যে লিভার বা যেটাকে কলিজা বলে, ঠিক তার লোয়ার সারফেসে বা ঠিক নিচে এটার অবস্থান। পিত্তথলিতে পিত্তটা লিভারে পিত্ত উৎপন্ন হয়ে পিত্তথলিতে এসে এটা জমা থাকে, এবং আমাদের যখন আমরা চর্বি জাতীয় খাবার বা যে খাবারই খাই সেটার হজমের জন্য এটা ব্যবহৃত হয়ে থাকে। এখন আমাদের জানতে হবে যে এই পিত্তথলিতে যে পাথর হচ্ছে, এই পাথরগুলা কি ধরনের পাথর হয়, এটা এই বিষয়টা আগে একটু বলে নেওয়া দরকার। সাধারণত পিত্তথলিতে যে পাথরগুলো হয় এই পাথরগুলো কিছুটা নরম প্রকৃতির হয়ে থাকে। এই পাথরগুলা স্পঞ্জি টাইপের হয়, অনেক সময় এগুলোকে স্লাস বলে। স্লাস শব্দের অর্থটা হচ্ছে যে আমরা যদি পানি বা কোনো কিছু একটি পাত্রে রাখি তাহলে পাত্রের নিচে একটা তলানির মতো পড়ে, বা একটা বালির গুঁড়া বা বালির দানা দানা অনেকগুলো বালি একত্রিত হয়ে যে একটা সেডিমেন্ট মতো পড়ে, এটাকে স্লাস বলে। যে আমি যেহেতু আল্ট্রাসোনোগ্রাফির উপরে ডিএমইউ ডিপ্লোমা কোর্স করা আছে, এই জন্য প্রতিনিয়ত আমরা দেখি যে এই স্লাস গুলো বা পিত্তথলির পাথরগুলো কি ধরনের হয়ে থাকে। এখন আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো যে এই পিত্তথলির পাথরটা কেন বা কিভাবে এটা উৎপন্ন হয়, এই বিষয়টাই আমি বলতে চাচ্ছি। যে পিত্তথলিতে পাথর হওয়ার মূল যে কারণ সেটা হচ্ছে কোলেস্টেরল। অর্থাৎ আমরা যারা চর্বি জাতীয় খাবার বেশি খাই, তাদের দেখা যাচ্ছে যে এই কোলেস্টেরলটা হয় কি, যে পিত্তরস যেটা বাইল, এই বাইলের ভিতরে কোলেস্টেরলটা আস্তে আস্তে জমতে থাকে। জমে 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 একসময় দেখা যায় কি এই কোলেস্টেরল থেকে কিন্তু যে পিত্ত পাথর এটা উৎপন্ন হয়ে থাকে। পিত্তপাথর উৎপন্ন হওয়ার আরেকটি প্রধান কারণ সেটা হচ্ছে আমাদের যে গল ব্লাডার বা পিত্তথলি, তার যদি কন্ট্রাকশনটা কমে যায়। কন্ট্রাকশন কমে গেলে যেটা হয় সেটা হচ্ছে পিত্তটা ঠিক মতো নিঃসরণ হয় না। পিত্ত ঠিক মতো যদি নিঃসরণ না হয় তাহলে দেখা যাবে যে পিত্তটা পিত্তথলিতে জমা থাকবে, কনসেন্ট্রেটেড হয়ে যাবে, এবং একসময় এগুলোই আস্তে 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 ঘনীভূত হয়ে পাথর হিসেবে দেখা দিবে। তারপরে যেটা হয় যে কারো কারো দেখা যাচ্ছে যে হেমোরাইটিক অ্যানিমিয়া হয়। এই হেমোরাইটিক অ্যানিমিয়াটা হচ্ছে যে এই ধরনের অ্যানিমিয়াতে আরবিসি ব্রেকডাউন হয়, অনেক আরবিসি ভেঙে যায়। আরবিসি ভেঙে গেলে সেক্ষেত্রে দেখা যায় বিলিরুবিন, রক্তে বিলিরুবিন পরিমাণ বেড়ে যায়, এবং সর্বশেষ যেটা হয় যে এই বিলিরুবিন গুলা যদি পিত্ত রসের মধ্যে জমতে থাকে, একসময় এই বিলিরুবিন জমে জমে কিন্তু পাথরের সৃষ্টি হতে পারে। এখন আমরা জানবো যে কাদের এই পিত্ত পাথর বেশি হয়ে থাকে। সাধারণত আমাদের মেডিকেল শাস্ত্রে একটি কথা প্রচলিত আছে, সেটা হচ্ছে 3F, অর্থাৎ ফেয়ার, ফ্যাটি এবং ফোর্টি। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে যে সমস্ত মেয়েরা একটু মোটা ধরনের হয়, মোটাসোটা হয়, যাদের বয়স 40-এ পড়ে গেছে, এবং যারা দেখতে একটু সুন্দর, এ ধরনের মেয়েদের ক্ষেত্রে কিন্তু এই গলস্টোনটা বেশি হয়। আমরা দেখেছি যে ছেলেদের তুলনায় মেয়েদের গলস্টোন বেশি হয়, এবং এই ধরনের মেয়েদের ক্ষেত্রে আমরা এটা দেখে থাকি। তারপরে যেটা দেখা যাচ্ছে যে যে সমস্ত মেয়েরা সাধারণত ওরাল কন্ট্রাসেপটিভ পিল খায় তাতে এটা বেশি হয়। তারপরে এটা জেনেটিক কজও আছে, বাবা মা যদি এ ধরনের সমস্যা থাকে তাহলে তার ছেলে মেয়েদের মধ্যে এটা হতে পারে। তারপরে যেটা আমরা দেখে থাকি যে কারো হয়তো ওজন খুব বেশি আছে, হয়তো সে খুব দ্রুত ওজন কমাতে যাচ্ছে, তাহলে দেখা গেল কিছুদিন সে খাওয়া দাওয়া ঠিক মতো করছে না বা অল্প পরিমাণে করছে। এই অবস্থায় থাকলেও কিন্তু তার দেখা যাচ্ছে যে তার এই পিত্তথলিতে পাথর হয়ে যেতে পারে। তারপরে যদি কেউ চুন বা ক্যালসিয়াম জাতীয় জিনিস বেশি খায় তাদের এটা হতে পারে। তারপরে মেয়াদ উত্তীর্ণ ঔষধ, মেয়াদ উত্তীর্ণ খাবার যা গ্রহণ করে তাদেরও কিন্তু এটা বেশি হতে পারে। এইগুলো মূলত হচ্ছে পিত্তথলি পাথর উৎপন্ন হওয়ার প্রধান কারণ। তারপরে এখন আমি যদি বলি যে এটা এর সিমটমস গুলো কি, বা এটা হলে কি হয়। এটা হলে যেটা সবচেয়ে বেশি আমরা দেখি সেটা হচ্ছে আমাদের পেটের উপরিভাগে, আমাদের পেটের উপরিভাগে ডান দিকে, পেটের উপরিভাগে ডান দিকে প্রচন্ড ব্যথা হয়, এবং এই ব্যথাটা আস্তে আস্তে আমাদের ডান হাতে চলে যায়, এবং সেটা আমাদের পিছনের দিকেও চলে যেতে পারে।
মূলত আমাদের ডান হাতের ব্যথাটা হয়ে সেটা পিছনের দিকে যাবে এবং আমাদের পেটের উপরিভাগে ডান পাশে ব্যথা করবে। তারপরে যেটা দেখা যায় যে এ ধরনের সমস্যা যাদের থাকে তাদের কিছু খেলেই পেটটা ভরে যায়, বিশেষ করে চর্বি জাতীয় খেলে পেটটা ভরে যায়, শরীরে জ্বর জ্বর ভাব থাকে, তারপরে বমি বমি ভাব থাকে বা বমি হয়ে যেতে পারে। তারপরে একটা অবস্ট্রাকটিভ জন্ডিস বলে, এই ধরনের জন্ডিস হতে পারে। এই ধরনের যাদের পিত্তথলিতে পাথর থাকে তাদের অনেক সময় দেখা যায় স্টুলটা সাদা কালারের হয়ে যায়। তারপরে এই পাথর, যাতে পাথর আছে তাদের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে এই ব্যথাটা অনেক সময় ডিফারেন্সিয়াল যে ডায়াগনোসিস বলে যে এটা কি গ্যাস্ট্রিকের ব্যথা না পিত্তথলির পাথরের ব্যথা, এই ব্যাপারটা অনেক সময় আমরা কিন্তু একটু ডায়াগনোসিস করতে পারি। সেটা হচ্ছে যদি গ্যাস্ট্রিকের ব্যথা হয় তাহলে আমাদের কিন্তু একদম সরাসরি বুকের মাঝখানে বা পেটের মাঝখানে দিকে ব্যথাটা করে, পেটের মাঝখানে ব্যথা করবে এবং এই ব্যথাটা দেখা যাচ্ছে যে আমরা যদি কিছু খেলে এটা কম পড়ে, কিন্তু পিত্তথলির পাথরের কারণে যদি ব্যথাটা হয় তাহলে এই ব্যথাটা কিন্তু খাওয়ার পরে এটা কম পড়বে না। তারপরে আমরা যদি একটু কমপ্লিকেশনসে যাই যে এই পিত্তথলির পাথরের কারণে কি কি কমপ্লিকেশনস হয়, এটা কিন্তু একটু খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই পাথরটা যদি একটু বড় আকারের হয় এবং যদি এটা গল ব্লাডারের যে নেকে যদি আটকে যায় তাহলে কি হয়, পিত্তথলি থেকে যে পিত্তরসটা নিঃসরণ হতে পারে না। তখন এটা হয় কি, এটা পিত্তথলিতে জমা হয়ে যাবে এবং আস্তে আস্তে কনসেন্ট্রেট হয়ে দীর্ঘদিন জমা থাকার কারণে এখানে এটা পুজ আকারে হয়ে যেতে পারে, এখানে ইনফেকশন হয়ে যেতে পারে, এমনকি পিত্তথলিটা ফোটাও পর্যন্ত হয়ে যেতে পারে। তারপরে যেটা হয়, এটা যদি বাইল ডাক্টে চলে যায় তাহলে বাইল ডাক্টে অবস্ট্রাকশন হয়ে যাবে এবং অবস্ট্রাকটিভ যে জন্ডিস এটা হতে পারে। তারপরে অ্যাকুট অর ক্রনিক প্যারেনকাইটিস হতে পারে, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হতে পারে এবং দীর্ঘদিন যদি এটা চলতে থাকে, কোনো ধরনের চিকিৎসা না করা হয়, এটা সর্বশেষ ক্যান্সার পর্যন্ত হয়ে যেতে পারে। আমরা এই ক্ষেত্রে কিছু সাবধানতা অবলম্বন করতে পারি, বলি যে যারা চর্বি জাতীয় খাবার বেশি খান তারা চর্বি জাতীয় খাবার কম খাবেন, তারপরে চুন বা ক্যালসিয়াম জাতীয় খাবার কম খাবেন। যেসব বোনেরা ওরাল কন্ট্রাসেপটিভ পিল গ্রহণ করেন তারা একটু বুঝে শুনে এটাই করবেন, দীর্ঘদিন এটা ব্যবহার করবেন না। এটার অতিরিক্ত ব্যবহারের কারণে কিন্তু এই সমস্যা হতে পারে। এর ইনভেস্টিগেশনের কথা যদি আমরা বলি, এটা দেখা যাচ্ছে যে একটা আল্ট্রাসোনোগ্রাম করলেই কিন্তু এটা পাওয়া যায়, অনেক ক্ষেত্রে আমাদের সিটি স্ক্যানেরও প্রয়োজন হতে পারে। এখন আমি সর্বশেষ যেটা বলতে চাচ্ছি যে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট আমরা এটা কি করব। অ্যালোপ্যাথিক সিস্টেমের কথা একটু আগে বলি। এটা সাধারণত দেখা যাচ্ছে যে এই ধরনের সমস্যা হলেই এটা তারা অপারেশনের কথা বলে এবং এই অপারেশনের মাধ্যমে দেখা যাচ্ছে যে পুরো পিত্তথলিটা বের করে নিয়ে আসা হয়, মানে পিত্তথলি অপসারণ করা হয়। এরপরে কিন্তু আমরা যাই বলি না কেন আমাদের কিন্তু হজমে কিন্তু সমস্যা হবেই, বিশেষ করে এই ধরনের পেশেন্টরা তারা চর্বি জাতীয় খাবার তারা খেতে পারবে না। কিন্তু হোমিওপ্যাথিতে আমরা যেটা করি, আমাদের ফর্মুলাটা কি, যে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধগুলো ব্যবহার করি এর মেইন কাজই হচ্ছে এই যে কোলেস্টেরল যেটা জমছে এটা জমতে বাধা দেয়, অথবা যদি জমেও এটাকে মেল্ট করে বা দ্রবীভূত করে ডিজলভ করে ফেলে। যেহেতু আমি বলতে চাচ্ছি যে আমাদের যে পিত্তথলিতে যে পাথরগুলো হয় এগুলো মূলত কোলেস্টেরল থেকে উৎপন্ন হয় এবং এগুলো নরম প্রকৃতির হয়, তেমন একটা শক্ত থাকে না। এই পাথরগুলোকে অতি সহজেই কিন্তু আমাদের হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে এগুলো আমরা ডিজলভ করতে পারি, দ্রবীভূত করে ফেলতে পারি। এজন্য তারপরেও যদি কারো হয়ে যায়, অর্থাৎ আমাদের কাছে যদি আফটার অপারেশন বা সার্জারির পরেও যদি কেউ আসে বা সেক্ষেত্রেও তার যে সমস্যাগুলো থাকে সেগুলো আমরা দেখা যাচ্ছে যে আমাদের ওষুধের মাধ্যমে ডাইজেস্টিভ সিস্টেমের যে সমস্যা বা হজমের সমস্যা এগুলো কিন্তু আমাদের ওষুধের মাধ্যমে এগুলো আমরা দূরীভূত করা সম্ভব। তাহলে পরিশেষে আমি বলতে চাচ্ছি যে হোমিওপ্যাথিতে আমরা যদি হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট যদি রোগীরা করে তাহলে এই পাথরগুলো জমতে পারবে না এবং এগুলো যদি জমেও যায় এগুলো অতি দ্রুত ডিজলভ হয়ে রোগী সে সুস্থ জীবনযাপন করতে পারবে। তার যে ব্যথা বা তার যে অন্যান্য যে উপসর্গগুলো সৃষ্টি হয় এগুলো থেকে সে মুক্ত থাকতে পারবে এবং ভালো থাকতে পারবে। আমাদের প্রাত্যহিক চিকিৎসাতে আমাদের অনেক পেশেন্টই হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট গ্রহণের মাধ্যমে তারা পিত্তথলি পাথর থেকে মুক্ত হয়েছেন এবং তারা ভালো আছেন। তাই আমি সবাইকে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট গ্রহণ করার জন্য আমি বলবো। আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।